বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য, বিশ্লেষণ করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক পরিষদের সভাপতি এবং বাংলাদেশের সৎ, নির্ভীক, সাহসী সাংবাদিকতার জন্য সবার শ্রদ্ধেয় এবং একই সঙ্গে ইতিহাসবিদেও নুরুল কবির। মিস্টার নুরুল কবির, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনার দয়ালু কথা। বাংলাদেশের মানুষ 2024-এর অগাস্টের 5 তারিখে এক স্বৈর শাসককে 36 দিনের এক অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় করেছে এবং অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে একটা নতুন বাংলাদেশ, অনেকের ভাষায় সেকেন্ড রিপাবলিক বা নানা অভিধায় অভিষিক্ত করে নানাভাবে দেখবার চেষ্টা করা হয়েছে। আমার আপনার কাছে প্রশ্ন যে বেশ কয়েক মাস, এক বছরেরও অনেকটা বেশি সময় পেরোলাম আমরা, ফ্যাসিস্ট বা অটোক্রেসিকে বিদায় ছাড়া বাংলাদেশ আসলে কি অর্জন করলো? আমরা প্রচুর কথা শুনেছি, আমরা নির্মাণের কথা শুনেছি, আমরা সংস্কারের কথা শুনেছি, বিচারের কথা শুনেছি, ভালো নির্বাচনের কথা শুনেছি, গণতন্ত্রের কথা শুনেছি, সাম্যের কথা শুনেছি, অনেক কথা শুনেছি। কিন্তু এই প্রশ্ন কি তোলাই যায় না যে আমরা শুধুমাত্র কথামালার মধ্যেই ছিলাম, আর যতটা না নির্মাণের কথা বলেছি তার চেয়ে অনেক বেশি আমরা অনেক কিছু ভেঙে ফেলেছি। এবং আপনার মতো মানুষ, যাকে নিয়ে, যার সততা নিয়ে, তার সাহস নিয়ে, যার যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ শুনে কোনো প্রশ্ন কেউ কখনো তুলতে পারেনি। এবং আপনি নিজে বিগত সরকারের শাসনামলে সবসময় প্রতিবাদী ছিলেন, সোচ্চার ছিলেন। সেই আপনাকেও ফ্যাসিস্টের দোসর বা আওয়ামী লীগের দালাল বলে কথা শুনতে হয় এবং হেনস্থার শিকার হতে হয়। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে কি আসলে অর্জন করলাম আমরা? নিঃসন্দেহে বিদায় পর্যন্তই, এই বিদায়ের পরে কি অর্জন করলাম? নাহলে আবার আমি সবসময় শুনি আমিও ফ্যাসিস্টের দোসর, এর দালাল, ওর দালাল, কিন্তু হয়তো এর সঙ্গে যুক্ত হবে যে আমি বোধহয় এখনও দর্শকদের সামনে টেলিভিশনের পর্দায় ওই একই কথা বলছি, আগেরটাই ভালো ছিল, আমি সেটা বলছি না। ওই বিদায়টা অনিবার্য ছিল, ওই বিদায়টা প্রয়োজন ছিল আমাদের জন্য, তাকে প্রত্যাখ্যান করা। কিন্তু এর বিনিময়ে আমরা আসলে কী অর্জন করলাম সেটাই আপনার। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম যে কথাগুলো বললেন যে এগুলোর গত এক বছরের অগাস্ট মাসে একটা আওয়ামী লীগের একটা স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে 36 দিনের অভ্যুত্থান, আমি বলবো 15 বছর আন্দোলন এবং 36 দিনের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, অভ্যুত্থানকাল ওটাই, 36 দিন অভ্যুত্থানকাল ওটাই, শিক্ষার্থী গণ অভ্যুত্থান যেটা সংগঠিত হয়েছে, তার মধ্য দিয়ে ওই সরকারের পতন হয়েছে। এটা ইতিহাসের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং সেটা হয়েছে। আর পরবর্তীকালে যে সমস্ত কথাবার্তাগুলো বলছেন, গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা, রাজনীতির নতুন বন্দোবস্ত, সমতাভিত্তিক রাষ্ট্র সমাজ এবং রাষ্ট্র বিচার এবং রিকনসিলিয়েশন, এই যে এই প্রসঙ্গগুলি আপনি উত্থাপন করেছেন, এগুলো আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে উঠে আসা আকাঙ্ক্ষার প্রতীক। এখন প্রশ্ন হচ্ছে যে এই আকাঙ্ক্ষাগুলি বাস্তবায়ন করবার জন্য, এটা মানুষের আকাঙ্ক্ষা, তারা সেগুলি আমরা স্লোগানের মধ্যে দেখেছি, ওই সময় আমরা দেয়াল লিখনের মধ্যে দেখেছি। এই যে স্লোগান, দেয়াল লিখনের মধ্য দিয়ে, তাদের বক্তৃতা বিবৃতির মধ্য দিয়ে যেসব আকাঙ্ক্ষাগুলি উঠে আসে, সেগুলি সমাজের ভেতর থেকে উঠে আসে, অর্থাৎ এই আকাঙ্ক্ষাগুলি এখনও বিদ্যমান আছে। সেটা বাস্তবায়ন প্রক্রিয়ার জন্যে বা বাস্তবায়নের জন্যে সমাজে যেই ধরনের রাজনৈতিক সংগঠন প্রয়োজন, পরিষ্কারভাবে বোঝা যায় সেই সংগঠনের উপস্থিতি অথবা একটা সবল উপস্থিতি এখনও পর্যন্ত অনুপস্থিত। যতক্ষণ পর্যন্ত না এই ধরনের আকাঙ্ক্ষা সমাজের ভেতরে বিদ্যমান, এইসব আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ইনস্ট্রুমেন্ট হিসেবে সংগঠিত রাজনৈতিক দল, অঙ্গীকারাবদ্ধ রাজনৈতিক দল না থাকবে, ততদিন পর্যন্ত এটা হওয়ার নয়। ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। সেই বছরেরই 24 অগাস্ট মাসে এটা হওয়ার পর সেপ্টেম্বর কি অক্টোবরে হবে, একটা প্রায় 2.5 ঘন্টার একটা বক্তৃতা দিয়েছিল আমি দ্রিকে, এই 3টা গণঅভ্যুত্থানের সঙ্গে তুলনামূলক আলোচনা, তার সেগুলোর ফল কী হয়েছিল এবং এইটার ফলাফল কি হতে পারে। তো সেখানে
সবাই উজ্জীবিত ছিলেন। আমি বলেছিলাম যে এটার থেকে খুব বেশি আকাঙ্ক্ষার কিছু নাই, মানে আশা করবার কিছু, আশা করবার কিছু নেই, আশাগুলি জিয়ে রাখার আছে, কারণ এটা খুব পরিষ্কারই ইতিহাসে। এবং সেদিন আমার অনেক বন্ধুরা মনক্ষুণ্ণ হয়েছিলেন। এখন অবশ্য বলেন যে ওই বক্তব্য ঠিকই ছিল। ওই বক্তব্যের কারণ হচ্ছে একটাই, এখনও যা বলছি তখনও তাই। আপনার এই আদর্শ ধাগুলি ধারণ করে সামগ্রিকভাবে এরকম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির উত্থানের, প্রবল উত্থানের মাধ্যমে এগুলি বাস্তবায়ন হতে পারে, সেগুলি অনুপস্থিত আছে সমাজে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এইখানে অনেকগুলি মেরুকরণ ঘটেছে সামনে একটা নির্বাচনকে কেন্দ্র করে। যেমন আমি বারবার বলি যে আগামীতে একটা নির্বাচন হলেই যারাই ক্ষমতা আসেন তারাই এই আপনি আমি যে আলাপগুলি করলাম এগুলি কোনো দুধের নহর বয়ে দিবে এটা মনে করার কোনো কারণ নাই। কিন্তু এক ধরনের স্থিতিশীলতা জরুরি, যে একটা নির্বাচিত সরকার যদি সমাজে যেসব তর্ক বিতর্ক আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেইটার জন্য আইনানুগভাবে সেগুলো যদি তর্ক বিতর্কের একটা পরিবেশ পাওয়া যায়, একটা নির্বাচিত সরকার থাকলে যদি অর্থনৈতিক শক্তিগুলি ভরসা পায়, সাহস পায়, রাজনৈতিক সাংস্কৃতিক শক্তিগুলি গণতন্ত্রের জন্য যারা লড়াই করে তারা যদি একটা পরিসর খুঁজে পায়, সেইটার জন্য আবার নতুন লড়াই সেই সরকারের বিরুদ্ধে সেই করতে হবে, কারণ নির্বাচন মানেই তো গণতন্ত্র না। এখন প্রশ্ন হচ্ছে যে এই গোটা প্রক্রিয়া, এমনকি আপনি আমাদের জীবদ্দশায় যে দুইটা আপনার আমার সময়ে যে দুইটা বড় বড় গণঅভ্যুত্থান দেখলাম 1990 সালের এবং 2024 সালের, তার মধ্য দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় গেছে। অর্থাৎ এখানে বাংলাদেশের যে শাসক শ্রেণীর বিভিন্ন রাজনৈতিক দল আছে, এই দলগুলো যে এই সমস্ত প্রত্যয় এবং আপনার যে আদর্শের প্রতি অঙ্গীকারাবদ্ধ নয় সেটা তারা বারবারই প্রমাণ করেছে। কখনো কখনো এই তাদের অন্তর্গত, সেটা তো ধরেন যে বড়দের কথা, ছোটদের কথা বা এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিল তাদের যে আজকে যা দেখা যাচ্ছে, ইভেন 1971-এ যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা ব্যক্তিগতভাবে দলগতভাবে আজকে যে পজিশন নিচ্ছেন, এটা হচ্ছে যারা জামায়াত ইসলামের সঙ্গে, দুটোই তো এখন ধারা, আরেকটা হচ্ছে বিএনপির সঙ্গে যারা যাচ্ছেন, অনেকে দল বিলুপ্ত করে দিয়ে জাস্ট একটা প্রতীকের জন্যে। জি, আমি আপনার যে প্রশ্ন উত্থাপন করেছেন বড় দলগুলো এবং ছোট দলগুলো মিলেই কথা বলবো, বাট দুভাগে বলতে চাই। একটা হচ্ছে শাসক শ্রেণীর বড় বড় দলগুলো, তারা প্রত্যেকেই যে সমস্ত কথা বলে মানুষকে সংগঠিত করেছে তাদের ব্যাপারে তো একটা বিরাট পরিসর ধরেই তাদের সঙ্গে অফকোর্স বিশ্বাসঘাতকতা করেছে। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের পর যেই ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা হবার কথা ছিল, সেইটা তো বাংলাদেশের যে স্বাধীনতার যুদ্ধে যে ঘোষণাপত্র পরিষ্কার অঙ্গীকার করা ছিল যে এই যুদ্ধ জয়ের পরে কী ধরনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তখনই কথা ছিল। আমরা তো এখনও পর্যন্ত সবাই সেই জনগণ সেই একই বিষয় নিয়ে লড়াই করছে। এখানে একটা সমতা ভিত্তিক সমাজ, এখানে একটা ন্যায়পরায়ণ একটা সামাজিক ন্যায়পরায়ণতা এবং যে মোটা দাগে গণতন্ত্র তো বটেই, এবং মানুষের যে কী বল যে মানবিক মর্যাদা, তিনটার একটাও প্রতিষ্ঠিত হয় নাই। অনেক ব্যাপারে আমরা পিছিয়েছি এই কারণেই যে শাসক শ্রেণীর কতগুলি সহজাত সুবিধাবাদ এবং এই গণতন্ত্রের প্রতি অঙ্গীকার নাই। যেমন আপনি ধরুন না, এখন এই মুহূর্তে সবচাইতে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে আপনি জাতীয়তাবাদী দলকে বলা ছাড়া তো আপনার পথ নাই। তারা আমাদেরকে বলছেন যে তারা গণতান্ত্রিক ব্যবস্থা চান, কিন্তু আপনি এই যে সামনে একটা নির্বাচন, এই নির্বাচনের জন্যে প্রার্থী বাছাই করার, এই বাছাই করার এটা তো কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে এমন দলের মধ্যেই হয়নি। তাদের দলের সংবিধানের মধ্যে লেখা আছে, দলীয় সংবিধানের মধ্যে একটা নির্বাচনী বোর্ড হবে, যেখানে এক এক এলাকার সমস্ত প্রার্থীরা তাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করবে, ফর্ম কিনবে, ইন্টারভিউ হবে, সেইটার ভিত্তিতে একটা আপনার নির্বাচনী বোর্ড মনোনয়ন চূড়ান্ত করবে। তো সেটাই হয় নাই। তো এখন যেই দল কিংবা তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যেইভাবে নির্বাচনের মাধ্যমে নানা কমিটি হবার কথা এবং সেই কমিটির মতামতগুলি নানানভাবে তুলে এনে করবার কথা, এটা তারা করছে না। এটা আমাদের চোখের সামনেই হচ্ছে। ফলে এরকম একটা রাজনৈতিক দল গোটা দেশের মধ্যে যে নিজে গণতান্ত্রিক
আচরণের মধ্যে দেখা যায় না যাকে, সে গোটা দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের গণতন্ত্রের জন্য একটা বড় ধরনের ভূমিকা রাখবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। এক। দ্বিতীয় বৃহত্তর এই মুহূর্তে যে রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, তো জামায়াতে ইসলামী গণতন্ত্রের যে মূল সংজ্ঞা, যে রাষ্ট্র একটা ইহজাগতিক ব্যাপার, রাষ্ট্র পরিচালনায় জনগণের সার্বভৌমত্ব যেটা সংবিধানে স্বীকৃত আছে, এবং তারা সেটা যখন তারা পার্লামেন্টে যায় সেই সংবিধান ধরে শপথ গ্রহণ করে, যেখানে জনগণই ক্ষমতার উৎস, সার্বভৌমত্ব জনগণের সঙ্গে, এটা ধরে শপথ নেয়। কিন্তু তার রাজনৈতিক মিছিলে মিটিংয়ে, তার রাজনৈতিক সাহিত্যের ভেতর, তার নির্বাচনিক প্রোপাগান্ডার ভেতরে সেখানে তারা স্বীকার করে না যে জনগণ সার্বভৌম। যেখানে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার, এবং সেই ধর্মকে তারা অপব্যবহার করে, তারা একটা ধর্মবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই দলটার একটা অন্যদেরকে আপনার কলঙ্কিত করবার একটা অসম্ভব প্রতিভা আছে, এটা মানতে হবে। ধরুন, এদের গায়ের মধ্যে ইতিহাসের অনেক কলঙ্ক আছে। তারা পাকিস্তান আন্দোলন বিরোধী ছিল, বাংলাদেশ আন্দোলন বিরোধী ছিল। ইতিহাসের মানে সঠিক পথে রাইট ট্র্যাকে কখনই তারা, তাহলে এই কলঙ্কগুলি জনবিরোধী অবস্থান গ্রহণ করেছে। তারা 1986 সালে যখন সারা দেশের মানুষ এরশাদের সামরিক তন্ত্র হটাবার জন্য রাস্তায়, তারা আওয়ামী লীগের সঙ্গে গিয়ে আপোষ করেছে। তারা আবার আওয়ামী লীগকে ছেড়ে তারা 91 সালে তারা বিএনপির সঙ্গে একসাথে সরকার গঠন করেছে। সেই বিএনপির বিরুদ্ধে গিয়ে 95 সালে আবার আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে গিয়ে তারা কেয়ারটেকার সরকারের আন্দোলন করেছে। পরবর্তীকালে 27 বছর ধরে প্রায় বিএনপির সঙ্গে তারা গাঁটছড়া বেঁধেছিল। এরকম একটা অবস্থায় আমরা বিভিন্ন সময় তাদের দ্বিচারিতা দেখেছি। আমি তো বরাবরই তার রাজনৈতিক অবস্থানের জন্য একটা করে দেখাতে পারি মুনাফিকি করে। কিন্তু সেই জামাত ইসলাম কিন্তু আপনি লক্ষ্য করুন, আপনি সর্বশেষ অবস্থাটা দেখুন। আপনি এলডিপির কথা বলেছেন বোধহয়, এলডিপি ছোট্ট পার্টি, বিএনপির যারা প্রতিষ্ঠাতার নেতা ছিলেন তার মধ্যে তিনি একজন, প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। বিএনপি যখন ছেড়ে গেলেন, আওয়ামী লীগের সঙ্গে তলে তলে কথা বলে বিএনপি ভাঙার জন্য কি কথা বলে গেছিলেন, যে বিএনপির সঙ্গে জামায়াতের যে আতাত, এই আতাতটা স্বাধীনতা যুদ্ধের চেতনা বিরোধী, ওইটার মধ্যে উনি থাকতে পারেন না। তিনি আবার দেখলাম গতকালই সেই দলের সঙ্গে একীভূত হয়েছেন। এরকম অনেক দল আছে, সেগুলি উল্লেখযোগ্য না। কিন্তু এই মুহূর্তে সবচাইতে বেদনাদায়ক যেটা, এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সংগ্রাম, 15 বছর ধরে সমস্ত দল আন্দোলন সংগ্রাম করেছে, ত্যাগ-তিতিক্ষা করেছে, জেল জুলুম সহ্য করেছে। কিন্তু সেটার পরিণতিতে যে 36 দিনের গণঅভ্যুত্থানের সময়কার আন্দোলনের, বিদ্রোহের, সাহসের যে মুখ, সেগুলোতে তারা এই এনসিপিতে একত্রিত হয়েছিল। আন্দোলনের মুখ বলতে, নেতৃত্বের মুখ বলতে, এগুলো তো ইতিহাস থেকে কোনোদিন মুছে যাবে না। তাদের অন্তত 4-5 জন নেতা বিভিন্ন সময় জামাত ইসলামকে কখনো ভণ্ড বলেছে, কখনো জামাত ইসলামের সঙ্গে ইসলামের সম্পর্ক নাই বলেছে, কখনো তাদেরকে জঙ্গি বলেছে, কখনো তাদেরকে মুনাফেক বলেছে মুখে এক ভেতরে এক। এটা তো গত 3 মাসের মধ্যেই বিভিন্ন নেতার এই কথাগুলো আপনারা খুঁজে পাবেন। তাদেরকে, এবং তারা রাজনৈতিকভাবে কি বলেছে, তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চৈতন্যের আলোকে, যেই অঙ্গীকার বাংলাদেশে বাস্তবায়িত কোনো পার্টি করতে পারে নাই, সে কারণেই 24-এর গণঅভ্যুত্থানকে তারা স্বাধীনতা যুদ্ধের এক্সটেনশন হিসেবে বর্ণনা করেছে। মানুষ এইসব এভাবেই নিয়েছিল, আমরাও নিয়েছি। কারণ যতক্ষণ পর্যন্ত না সেই আদর্শ অঙ্গীকার এবং কর্মসূচি বাস্তবায়ন না হবে, সমস্ত আন্দোলনের মধ্যেই সেগুলো হয়তো থাকবে। এবং তারা নতুন বন্দোবস্তের কথা বলেছে, দ্বিতীয় রিপাবলিক, গণতান্ত্রিক রিপাবলিক তৈরি করার কথা বলেছে, জুলাই চার্টারের কথা বলেছে, যেটাতে এখন পর্যন্ত স্বাক্ষর পর্যন্ত হয়নি, করেনি। এগুলো সব বলে শেষ পর্যন্ত আমি বলবো রাজনৈতিকভাবে আত্মহত্যা করে জামায়াতের সঙ্গে তারা জোট গঠন করতে গেছে। এটা বেদনাদায়ক, বাট ইতিহাসে এরকম ঘটে, এর আগেও ঘটেছে।
হয়তো ভবিষ্যতেও ঘটবে, কিন্তু এই সকল কিছুর মধ্য দিয়েই কোনো না কোনো দিন আমি আশাবাদী এমন ধরনের রাজনৈতিক শক্তির উত্থান ঘটবে। এই সমস্ত ধোঁকা খাওয়ার পরে শুধু ধোঁকা খাওয়ার অভিজ্ঞতা থেকেই কিন্তু আপনার নতুন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে না। তার জন্য যে যথার্থ চিন্তা, চেতনা, শিক্ষা, সংস্কৃতির মান এগুলো সামগ্রিকভাবে বিকশিত করার মধ্য দিয়েই সেগুলো হয়। একটা সময় নিশ্চয়ই হবে। বিএনপির দিক থেকে একটা অপরাধ করেছে বলে আমি মনে করি। এই পর্বটা আমি শেষ করছি। এই তরুণ ছেলেমেয়েরা আপনার বিএনপির সঙ্গে কথা বলেছে। নেগোসিয়েশন প্রক্রিয়ায় আমার ধারণা যে বিএনপি তাদের প্রতি, তরুণ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা, খানিকটা আন্দোলনের মাধ্যমে ঝুঁকি নিয়ে শেখ হাসিনার সরকারকে সরিয়ে দেওয়া এবং পরবর্তীকালে তাদের যে একটা স্পেস তৈরি হয়েছিল সেই স্পেসের মধ্যে একটা গণতান্ত্রিক অপোজিশন তৈরি করবার ক্ষেত্রে কিছু তার দায় ছিল। সেই দায়টার সে অত্যন্ত দলীয় স্বার্থগত কারণে এই তরুণদেরকে কিছু কনসেশন তার দেওয়া ঐতিহাসিক দায় ছিল, এটা তারা করে নাই। তরুণদের দিক থেকে তাদের ভাষা, তারপরে হচ্ছে কনসিস্টেন্সি, এগুলো সমস্যা ছিল। কিন্তু এই তাদের একটা শক্তির বিকাশ শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি মানে গণতান্ত্রিক বিকাশ যেটার পথ রুদ্ধ হচ্ছে। এদের একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে জামাত ইসলামীরা সঙ্গে যাবার কারণে ইতিমধ্যে 30-32 জন নারী নেত্রী তারা তাদের সঙ্গে দূরত্ব তৈরি করেছে, কেউ কেউ পদত্যাগ করেছেন। আপনি লক্ষ্য করুন, এই যে ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে যতগুলি ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল আছে তাদের স্লোগানের মধ্যে দারুণ অশ্লীলতা আছে। সেই অশ্লীল গালিগুলির মধ্যে পুরুষতান্ত্রিকতা আছে। এবং জামাত ইসলামী এবং ছাত্র শিবির যখন ফ্রন্টে চলে আসলো, অনেক জায়গায় নারীরা যারা গণতান্ত্রিক মুক্তিকামী নারী নানান জায়গায় কাজ করে, বাইরে নানান অর্থনীতির সঙ্গে যুক্ত, তারা কিন্তু এক ধরনের ভীতির মধ্যে বসবাস করা শুরু করেছে। সেইখানে যারা একটা ইতিবাচক গণতান্ত্রিক ভবিষ্যতের কথা বলেছে, তারা যখন এরকম একটা শক্তির সঙ্গে তরুণরা যুক্ত হয়, এইখানে যে নারীদের গণতান্ত্রিক উত্থানের পথটাও হুমকির মুখে পড়ে। যত নারী আপনি লক্ষ্য করুন, 24 সালের গণ অভ্যুত্থানের মধ্যে নারীর যেই পরিমাণ অংশগ্রহণ ছিল, সেই অংশগ্রহণ ছাড়া এটা এত বড় হতে পারত না। কিন্তু যখনই ডানপন্থী শক্তিগুলো এই বিজয়কে নিজেদের তরফে সংহত করা শুরু করলো, আপনার নারী মুখ খুলে হারিয়ে যেতে শুরু করলো। আপনি যদি সম্প্রচার মাধ্যমে আপনি দেখেন, শুধু আমি তো লক্ষ্য করি ইতিমধ্যে 3জন নারী বিভিন্ন টেলিভিশন থেকে তাদের উৎপাতের কারণে, তাদেরকে গালিগালাজ করবার কারণে কর্তৃপক্ষ তাদেরকে সরিয়ে দিয়েছে। তাহলে এই জামাত ইসলামী কিংবা আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলো দেখেন, কয়েকজন তরুণ যেভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আপনার নিয়ন্ত্রণ করছে, এইগুলো যদি দেখেন, তাহলে জামাত ইসলামী যখন আরও রাজনৈতিকভাবে সংহত হবে, তখন এই দেশের চেহারাটা কি হবে, নারীদের অবস্থান কি হবে। এখানে যারা পৃথিবীর যে কোনো সভ্য দেশে সঙ্গীত থাকবে, শিল্প থাকবে, শিল্পকলা থাকবে, যেমনি থাকবে নানা ধরনের অর্থনৈতিক চিন্তা, রাজনৈতিক চিন্তা। কিন্তু তারা ঘোষণা দিয়ে বাংলাদেশের ঐতিহ্যগত কতগুলি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে, পত্রপত্রিকাকে ঘোষণা দিয়ে ভেঙে ফেলতে চায়, ধ্বংস করতে চায়, তার জন্য উদ্যোগ গ্রহণ করে। নারীদের উত্থানকে তারা মেনে নেয় না। অথচ একটা দেশের অর্ধেক, বাংলাদেশের পরিসংখ্যান হচ্ছে অর্ধেকের চাইতেও বেশি নারী। তো একদিকে যেমন নারী পুরুষের সংহতি ছাড়া আপনি একটা গোটা সমাজ এগোতে পারে না। যেমন ভয়াবহ রকমের বিভেদ এবং অনৈক্য নিয়ে গোটা সমাজের মধ্যে ডিভিশন নিয়েও সমাজ ইতিবাচক দিকে এগোতে পারে না। তো ফলে আমাদের এই ক্রান্তিকালের মধ্যে যার যার অবস্থানগুলি আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার হচ্ছে, একটা ইতিবাচক দিক। ফলে যারা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সাংস্কৃতিক অর্থনৈতিক ব্যবস্থা দেখতে চায়, তাদেরকে এগুলি থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে
রাজনৈতিক দার্শনিকভাবে তৈরি এবং সংগঠিত করে এই লড়াইটা ভবিষ্যতে লড়তে হবে। আপনি বিএনপির কথা বলছিলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১৭ বছর নির্বাচনে থেকে দেশে প্রত্যাবর্তন করেছেন, কারো ভাষায় রাজস্বিক প্রত্যাবর্তন, কারো ভাষায় মানবিক প্রত্যাবর্তন, বাট প্রচুর জনসমাগম হয়েছে অভূতপূর্ব, এবং তিনি ওই দিনই সমাবেশ স্থলে বক্তৃতা করেছেন এবং গত কয়েকদিন তার কার্যক্রম দেখেছেন। সো বিএনপিকে ঘিরে যে আপনার অবজারভেশন, আপনি কি ওনার এই ফেরার মধ্য দিয়ে সেখানে কোনো ইতিবাচক পরিবর্তন, সামনে নির্বাচন, এবং আমরা জানি না নির্বাচনে সাধারণভাবে পারসেপশন হচ্ছে হয়তো বিএনপি ক্ষমতায় যেতে পারে এবং গেলে তিনি হয়তো প্রধানমন্ত্রী হবেন, সব মিলে আপনার আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমি আগেও বলেছি, বোধহয় আপনার এখানে অন্যত্র, তিনি নিঃসন্দেহে ফিরে আসার মধ্য দিয়ে প্রমাণ করেছেন বিএনপির জন্য তিনি অপরিহার্য। গত 15 বছরে বিশেষত বিএনপির চেয়ারপারসন তার অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে তিনি যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন, তখন থেকে তিনি প্রমাণ করেছেন তার পার্টির জন্য তিনি অপরিহার্য। পুরো দেশের জন্য তিনি অপরিহার্য হয়ে উঠবেন কিনা, এই পরীক্ষাটা তাকে সামনে দিতে হবে। সেই পরীক্ষা দেওয়ার শুরুতে তার যে জনপ্রিয়তা আমরা লক্ষ্য করেছি, এইটা আপনার নিশ্চয়ই প্রণিধানযোগ্য। কিন্তু একটু আগে যে আপনাকে আমি যে ইঙ্গিত একটু দিয়েছি, বাংলাদেশের জন্য তিনি অপরিহার্য হয়ে উঠবেন কিনা, সেটা নির্ভর করে যে বাংলাদেশের জন্য একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে তার ভূমিকা কী থাকবে। তো গণতান্ত্রিক রাষ্ট্রের বিকাশের জন্য যা যা করতে হবে, তার সবার আগে তো তার দলকে গণতন্ত্রায়ন করতে হবে। তার দল, আমি লক্ষ্য করি যে মধ্যস্তরের থেকে নিচের দিকে এবং উপরের স্তরের কেউ কেউ ঠিক জাতীয়তাবাদী দলের রাজনীতিটা কি এটা পরিষ্কার করে বলতে পারে না। আপনার সংগঠিত পেশি শক্তি, যেটা অন্য নানান কারণেই হতে পারে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে একটা আওয়ামী লীগ বিরোধী রাজনীতির মঞ্চ হিসেবে, আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক রাজনীতির মঞ্চ হিসেবে বিকশিত হতে পারে, কিন্তু রাজনৈতিকভাবে তাকে গণতান্ত্রিক বিকাশ নিষ্পন্ন করতে না পারলে দেশের যে গণতান্ত্রিক ভবিষ্যৎ, সেখানে তিনি ইতিবাচক ভূমিকা পালন করতে পারবেন না। সেক্ষেত্রে দলের গণতন্ত্রায়ন খুব গুরুত্বপূর্ণ। 2, এই যে আমরা কতক্ষণ আগে বললাম, যে আলাপ করলাম যে এইখানে একটা নির্বাচনী বোর্ড হলো না, প্রধানত তিনি নিজ দায়িত্বে, নিশ্চয়ই উনি ওনার মতন করে ভিতর থেকে মতামত নিয়েছেন, কিন্তু প্রকাশ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে নমিনেশনগুলি হলো, তার মধ্যে দুটো ব্যাপার আছে। একটা হয় তিনি নিজেই অন্তর্গতভাবে অগণতান্ত্রিক, অথবা তার যে সহকর্মীরা যাদের সঙ্গে তার আলোচনা করবার কথা ছিল বা উচিত ছিল, তাদের নানান কর্মকাণ্ডে তাদের উপর তার ভরসা নাই। এ দুটোই হতে পারে, দুটো যে কোনো একটা হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তিনি তো একা মনে হবে। উনি নিজে গণতান্ত্রিকও যদি হন, তার মানুষ যদি গণতান্ত্রিক মানুষ হয়ে থাকে, সেটা তো একা মানুষ। তো একার দিয়ে তো আপনি একটা দেশকে, আপনি যত বড়ই হন না কেন, এটা একার কাজ না। তার একটা ইনস্ট্রুমেন্ট লাগবে যেখানে গণতান্ত্রিক চিন্তার মানুষ থাকতে হবে। তো সেখানে উনি কি ভারপ্রাপ্ত নাকি ভারাক্রান্ত, এইটাও সামনে তাকে, তার জন্য একটা চ্যালেঞ্জ। তার একটা পজিটিভ দিক হচ্ছে, তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার, তারও আগে আপনার 111-এর সরকার, যেটাকে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, যে নানান ধরনের দুর্নীতির অভিযোগ এনেছে, সেই অভিযোগগুলোর শেষ পর্যন্ত ওই সময়কার 2 বছর এবং শেখ হাসিনার আমলের 15 বছর, এই 17 বছর রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে সর্বোচ্চ চেষ্টা তারা করেছে। তাদের কোনো এই ব্যাপারে কোনো ঘাটতি থাকার, উদ্যমের কোনো অভাব ছিল না, কিন্তু সেগুলো পরিষ্কারভাবে প্রমাণ করতে পারে নাই। এইটা তার জন্য একটা ইতিবাচক দিক। বাট এর মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে, রাজনৈতিক জীবন গোটাটাই আইনি জীবন নয়। এই মুহূর্তে বিএনপির লোকেরা হয়তো আবার, তারাও আমাকে আওয়ামী লীগের দালাল বলতে পারে, হ্যাঁ, অন্য জামায়াতের মতন শুনলে ক্ষুব্ধ হতে পারে। তার উচিত হবে যে আইনি প্রক্রিয়ার বাইরে
তাকে ঘিরে, হাওয়া ভবনকে ঘিরে কতগুলি কর্মকাণ্ড একটা সময় তৈরি হয়েছিল, সেগুলো মানুষ পছন্দ করে নাই, এবং সেগুলো এখনও মানুষের ফ্রেশ মেমোরি অনেকের। সেই বিষয়ে ওই তরুণ বয়সে যখন তার ঠিক দলের তিনি নেতৃত্বে ছিলেন না, কিন্তু দলের ছায়ার মধ্যে ছিলেন, তার দল ক্ষমতায় ছিল, সেইখানে তার কিছু ভুল ভ্রান্তি হয়েছে বলে আমি মনে করি। সেই ব্যাপারে মানুষের কাছে পরিষ্কারভাবে তার বলা উচিত, এই ভুল স্বীকার করা উচিত। তাতে মানুষ অনেক ভরসা পাবে সত্যিকার অর্থে যে বিএনপি যেটা বলতে চায়, বা আমরাও দেখতে চাই, যে উনি তো এখন, তাকে তো আর সেই দিনকার তরুণ বলা যাবে না, উনি 61 বছর বয়স্ক একজন পরিণত মানুষ, চিন্তায়, আচরণে যে তার যে প্রতিফলন সেটা তার পড়তে হবে। অতীত নিয়েও, কারণ প্রত্যেকের অতীতের মধ্যে ঝামেলা আছে। আমরা যদি বলি জামাত ইসলামীর ঘাতক ভূমিকার জন্য তাকে বিচার এবং মাফ চাইতে হবে, কিংবা আমি পরশুদিন বলেছি, এটা বিশ্বাস করেই বলেছি, মিডিয়ার ব্যাপারও, এই যে মিডিয়ায় আমরা একটা সম্প্রচার অধিবেশনে আমি গেছিলাম, সেখানে তারা নিজেরাই প্রশ্ন তুলেছেন আত্মজিজ্ঞাসার মতো করে, যে মিডিয়ার তো বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি হয়েছে। এই বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ যখন সংকটের মধ্যে ছিল, যখন তার গণতান্ত্রিক অধিকার ছিল না, যখন আওয়ামী লীগের অবিচার অত্যাচার হয়েছে, তখন মিডিয়ার যে গণতন্ত্র পরায়ণ ভূমিকা পালন করা উচিত ছিল, সঠিক তথ্য লিখে, সঠিক বিশ্লেষণ দিয়ে, সেগুলোর ব্যাপারে ঘাটতি ছিলই। তো সে কারণে তো সংকট তৈরি হয়েছে। তা যেই দোহাই দিয়ে তারা করুন না কেন, তো সেই সময়ে শুধু সাংবাদিকরা ব্যক্তি হিসেবে শুধু দুঃখ প্রকাশ করলে তো চলবে না, এটা তো কর্তৃপক্ষীয় দায় আছে, মালিক পক্ষের দায় আছে। তো অবশ্যই এইটার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হলে জনগণের কাছে তাদেরকে ক্ষমা চাইতে হবে, বলতে হবে আমরা ভুল করেছি, কি কেন ভুল করেছি, সেই ভুল মালিক পক্ষের কর্তৃপক্ষীয় দায় আছে। আপনি বিশ্বাসযোগ্যতা গোটা কোনো ব্যক্তির কিংবা কোনো নির্দিষ্ট পত্রপত্রিকার ক্রেডিবিলিটি থাকলেও সে একটা দুইটা পত্রপত্রিকা দিয়ে একটা সমাজ গণতান্ত্রিকভাবে আগায় না। গোটা ব্যবস্থার মধ্যেই একটা সাংবাদিকতার গণতন্ত্রায়ন, এবং তার মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিকভাবে মানুষকে তথ্য দিয়ে বিশ্লেষণ দিয়ে সেবা করার যে দায়, সেটা যারা যারা পালন করতে পারেননি তাদের সরি বলতে হবে। রাজনৈতিকভাবেও যারা বিভিন্ন সময় ঠিক কাজটা করেননি, মানুষ জানেন, নিজেরা বোঝেন, হ্যাঁ, তাদেরটা সরি বলে নতুন করে শুরু করতে হবে। আর কিছু তো সংগঠন আছে এরা তো সরি বলবেই না, হ্যাঁ, সুতরাং তাদেরকে বিচারের মধ্য দিয়ে জামাত ইসলামের মতন এটা বাধ্য করতে হবে। এই ব্যাপারে পর্বে শেষ কথার আপনি আমার একটা ব্যক্তির কথা তুলেছিলেন, তারা আমাকে আক্রমণ করলো, আমি দেখেছি, এবং পরে পুলিশ রিপোর্ট আমার কাছে, আমাদের যে তথ্য আছে আমরা জানি, আমাকে সেই দিন ডেইলি স্টার অফিসের সামনে যারা আক্রমণ করেছে সেখানে শিবিরের লোকজন ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে জামায়াতের কাছ থেকে এর চাইতে ভালো কোনো আচরণ তো আমি আশা করি না। এ প্রসঙ্গে বরং আরেকটা কথা ভাইরাল হয়েছে, আমাকে কয়েকজন বলেছেন, আওয়ামী লীগ নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এই নুরুল কবির সারাক্ষণ ধরে আমাদের বিরুদ্ধে কথা বলতে, আমরা তো তার কিছু করিনি। অর্থাৎ তিনি আমাকে প্রশংসা করেননি, নিজেকে প্রশংসা করেছেন, অর্থাৎ তিনি জামাতের থেকে গণতান্ত্রিক। এখানে একটা কথা আমি আওয়ামী লীগের লোকদের মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমার গাড়িতে গুলি হয়েছিল, কিন্তু চেইজ করা হয়েছিল কিন্তু আওয়ামী লীগের আমলে, সেই মামলার কিন্তু কোনো অগ্রগতি কখনই হয় নাই। ফলে এরা যে কে কার থেকে এক কাঠি সরেস, এইটা তারা শুধুমাত্র খারাপ কাজের মধ্য দিয়েই প্রতিযোগিতা করতে পারে, বাট ভালো কাজের জন্য প্রতিযোগিতা করার মধ্য দিয়েই আমাদের দেশের নতুন রাজনৈতিক সাংস্কৃতিক শক্তির বিকাশ এবং প্রভাব তৈরি হলেই কেবল আমরা একটা স্বাধীনতা যুদ্ধের চেতনার আলোকে, যেই যুদ্ধের মধ্যে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে, প্রাণ ত্যাগ করেছেন, এবং দারিদ্র দূরীকরণ ছাড়া, গরিব মানুষের অর্থনৈতিক উন্নয়ন ছাড়া বাংলাদেশের স্বাধীনতার তাৎপর্যময় বিকাশ হতে পারে না। কারণ সেই স্বাধীনতার সংগ্রামে বারবার আমি বলি, মানুষের এটা মনে রাখা উচিত, 75 থেকে 80% মানুষ ছিল গ্রামের কৃষক, শহরের দরিদ্র নিরন্ন মানুষ। হ্যাঁ, তারা আত্মত্যাগে দেশ প্রতিষ্ঠিত হয়েছে, যেই দেশে বসে বিভিন্ন রাজনৈতিক ক্লাস নানান ধরনের অবিচার, অত্যাচার, মিথ্যাচার
এগুলো দিয়ে মানুষের হৃদয় জয় করে ক্ষমতা ভোগ করতে যেতে চায়। মিস্টার নুরুল কবির, নির্বাচন ঘনিয়ে আসছে, কিন্তু যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ এখন যাচ্ছে, যে খানিকটা শিকার আপনি, এবং যেখানে সাংবাদিকদের উদ্ধার করতে গিয়েছিলেন ডেইলি স্টার কার্যালয়ে, ডেইলি স্টার, প্রথম আলো আগুনে পুড়ল, ছায়ানট উদীচির মতো সংগঠনের কার্যালয়ে আগুন দেওয়া হলো, একটা সাধারণ নাগরিক দীপুচন্দ্র দাস, তাকে যেভাবে মেরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হলো, কিছুটা কূটনৈতিক জায়গায়ও, যেমন ধরেন একজন ভারতীয় কূটনীতিকের বাড়িতে আক্রমণ করা হলো, এবং বিভিন্ন রাজনীতিকের বাড়িতেও এই একই সময়ে বা পরের দিনও আক্রমণ এর ঘটনা ঘটেছে। সো এইরকম, এবং সবগুলো ঘটনায় আপনি নিজে তার একটা সাক্ষী, সবগুলো ঘটনা দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের যে প্রতিক্রিয়া, সেগুলো ঘটনা ঘটে যাবার পরে এখন ওনারা সবাই বলছেন, দুদিন আগে একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল, বা যারা ভিকটিম তারা বলছেন যে না, ওই উপদেষ্টারা উনি চেষ্টা করেছেন, উনি 4টা পর্যন্ত সজাগ ছিলেন, 5টা পর্যন্ত সবাই চেষ্টা করেছেন, কিন্তু কিছুই হয়নি। তাহলে আমরা কি ধরে নেব যে ওনাদের কথা কেউ শোনে না, বা সরকার আসলে কোনো কাজ করছে না, নন ফাংশনিং একটা গভর্নমেন্ট? সো আপনি এই পরিস্থিতি কিভাবে দেখেন, এবং এর মধ্য দিয়ে আসলে কিভাবে একটা, আমি আর ভালো আইডিয়াল ইলেকশনের কথা বলছি না, মোটামুটিভাবে পার করে দেবার মতো একটা নির্বাচন করবার জায়গায় বাংলাদেশ আছে কিনা? ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটার দুটো উত্তর আমার মাথায় আসছে এই মুহূর্তে। বাংলাদেশের সহিংসতার ঘটনা যতগুলো ঘটেছে, আপনার যে মবক্রেসির যতগুলি ঘটনা ঘটেছে, প্রত্যেকটার সঙ্গে প্রধানত অন্যরা থাকতে পারে, প্রধানত দক্ষিণপন্থী ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলগুলি এবং সংগঠনগুলি যুক্ত। তার সঙ্গে যদি সরকারের সম্পর্কের অভিযোগ কেউ তুলেন, অনেকেই তুলেছেন, যে আমি বলছি সেখানে এই ঘটনাটা মানুষ প্রত্যক্ষ করেছে। আঞ্চলিক ঘটনায় অঞ্চলের মধ্যে, ঢাকার ঘটনায় এটা কেন্দ্রীয়ভাবে, এবং তথ্য হিসাবে এটা খুব পরিষ্কার। এবং বিভিন্ন ক্ষেত্রে পুলিশ যে ধরনের ইনভেস্টিগেশন করে পাচ্ছে, তার মধ্যে সেই লক্ষণগুলি পরিষ্কার। তো এইটু সরকারও জানে, আমরা জানলে সরকার তো জানবার আরও 150টা পথ আছে। তাহলে সরকারের কারো না কারোর এগুলির সঙ্গে সংশ্লিষ্টতা আছে, আমি বারবার বলছি। তা না হলে এগুলো একটার পর একটা ঘটতে পারার কথা নয়। সরকার এটা জানে। তাহলে সরকার যারা চালান, তাদের সঙ্গে এই ডানপন্থার সংশ্লিষ্টতা আছে, আদর্শিক হোক, রাজনৈতিক হোক, এক। সে কারণে এই সরকারের থেকে বাংলাদেশের মানুষের গণতন্ত্রকামী জনতার মুক্তি দরকার। দ্বিতীয়ত, আরেকটা ব্যাখ্যাই হতে পারে যে এই সরকারের উপর, এই রাষ্ট্রযন্ত্রের উপর এই সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, গভর্নমেন্ট ইজ নন ফাংশনিং। তাহলে সে কারণেও আপনার এই মানুষের প্রয়োজন এই সরকারের কাছ থেকে মুক্তি লাভ, একটা নির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশে মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং আদর্শিক তৎপরতা পরিচালনা করার। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করুন, এই যে সরকারের সংশ্লিষ্টতা আপনার ডানপন্থার সঙ্গে, আইসিটির যে জামায়াতের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছিল প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়ায় অনেকগুলো মামলা তো বিচারাধীন ছিল। এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ যে আওয়ামী লীগ যে হত্যাকাণ্ড, 3 সপ্তাহের মধ্যে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে, সেইটার বিচার প্রক্রিয়া জোরদারভাবে অব্যাহত রাখা। কিন্তু এটা তো যৌক্তিক হতে পারে না। যেই কারণেই কোর্টটা হয়েছিল, সেই কোর্টের সবগুলো মামলা বন্ধ কেন? তার 2-1টা মামলাও চলছে না কেন? থাকে যেটা হয়েছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি, খবর ছাপিয়েছি, ওই সমস্ত মামলায় আপনার অনেক অভিযুক্ত ইতিমধ্যে বেইল পেয়েছে। ওটা কিন্তু নন বেইলেবল ছিল, যেই প্রক্রিয়ার মধ্যে ছিল, সেই প্রক্রিয়ায় এই ডামাডোলের মধ্যে তারা বেইল পেয়ে মুক্ত হয়েছে। তো ওই ধরনের মামলায় যখন বেইল পেয়ে মুক্তি লাভ করে বা মুক্ত থাকে, তখন মামলার প্রক্রিয়াকে প্রভাবিত করবার, বিশেষত জামাত যখন প্রায় ডিফ্যাক্টো একটা সরকারের মতন নানান কিছু পরিচালনা করছে, নিয়ন্ত্রণ করছে, তো এইটা তো এই যে প্রশাসনিক এবং বিচারিক সংশ্লিষ্টতা যদি জামাতের সঙ্গে না থাকে, তাহলে ওই মামলাগুলো চলে না কেন একটাও? আর ওই সমস্ত মামলায় গ্রেফতারকৃত অভিযুক্তরা প্রায় 80-90 জনের মতন ইতিমধ্যেই আপনার
আদালতের বেইলে মুক্ত আছেন। তো ফলে এটাতে খুব পরিষ্কার। এই ক্ষেত্রে যে মেসেজটা আমি দিতে চাই, ঐতিহাসিক এবং বাস্তব, সাম্প্রতিক, আমাদের পাশের দেশ ভারত, ভারতের মধ্যে একটা ধর্মবাদী হিন্দুত্ববাদী সরকার প্রতিষ্ঠিত থাকার কারণে ওই দেশের অহিন্দুত্ববাদী নাগরিকদের, অহিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধদের যে নাগরিকাধিকার যেই পরিমাণে খর্বিত হয়েছে এবং হচ্ছে, এইটা চোখের সামনে দেখবার পর আমরা দুটো সিদ্ধান্ত নিতে পারি জন্মগতভাবে যারা আমরা এই দেশে মুসলমান। এক, যে আমরা ওই রকম একটা ধর্মবাদী রাষ্ট্রে পরিণত হব প্রতিশোধ আকারে। এইটা হচ্ছে উন্মত্ত, অমানবিক, অগণতান্ত্রিক, অযৌক্তিক চিন্তা। এইটা দেখে বরং আমাদের শেখার দরকার যে এইরকম একটা মধ্যযুগীয় ভারত রাষ্ট্রের মতন রাষ্ট্র বাংলাদেশ যাতে না হয় তার দিকে নজর রাখা। কারণ বাংলাদেশ প্রতিষ্ঠায় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই অবদান রেখেছে। এই দেশটা বাঙালির, অবাঙালির, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ, সবার। ফলে আমরা এই যে মধ্যযুগীয় ইউরোপিয়ান রাষ্ট্রগুলির মতন কিংবা আধুনিক যুগে একটা মধ্যযুগীয় রাষ্ট্র ভারতের পাশে আমরা দেখছি, আমাদের পাশে ভারতে দেখছি, এই রাষ্ট্র আমরা চাই না। কোনো দেশপ্রেমিক মানুষ, যুক্তিশীল মানুষ নিজের দেশে এরকম একটা প্রতিক্রিয়াশীল অগণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে না। সেই ক্ষেত্রে এখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কী হবে? আপনি যে প্রসঙ্গটা ডিপ্লোম্যাটিক প্রশ্নটা তুলেছেন, গতকালকে জি আপনি গতকাল বাংলাদেশ প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে পাল্টাপাল্টি অনেক ঘটনা ঘটেছে। ওর অ্যাম্বাসাডারকে ডেকেছে, হাই কমিশনারদের ডেকেছেন। এইখানে মানে মোটেও আমি কোনো জাতিবাদী বা জাতীয়তাবাদী মনোভাব থেকে ভারতের ক্রিটিক করছি না। বাস্তবে যা দেখছি, বাংলাদেশে এত বড় শিক্ষার্থী গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার পতনের পর সেই সরকারের বিভিন্ন নেতা নেত্রীদেরকে তার জায়গায় দিয়ে সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিদিন অপপ্রচার চালানো, প্রতিদিন। শুধু ভারত রাষ্ট্র নয়, ভারতীয় গোটা সংবাদ মাধ্যমের একটা 99% বাংলাদেশের বিরুদ্ধে প্রতিদিন অসত্য বক্তব্য দিয়ে যাচ্ছে। তাদেরকে যেই মেসেজটা সরকারের দেওয়া উচিত এবং সমাজেরও দেওয়া উচিত, এই যে আপনি যেই তরুণের কথা বলেন, হিন্দু তরুণ, এর আগে এই ঘটনাগুলো নানানভাবে ঘটেছে, নৃশংসভাবে। বাংলাদেশের কোনো সুস্থ মানুষ, এবং সেই সুস্থ মানুষের সংখ্যা এখনও পর্যন্ত অগণিত, এটাকে সমর্থন করেন। এই দীপু চন্দ্র দাসের কথা বলছি। পুলিশ গ্রেফতার করেছে এবং সরকারের উপর সমাজের চাপ আছে। এর আগেও মাইনরিটি কমিউনিটিসদের উপর যে সমস্ত চাপ আছে, সেটা অবাঙালি জনগোষ্ঠী এবং অমুসলমান জনগোষ্ঠী, সেটার জন্য এই দেশে কথা বলার, এই দেশে একটি পত্রিকা কি আপনি দেখাতে পারবেন যে দীপুচন্দ্র দাসের উপর যা হয়েছে? কিংবা নোয়াখালীতে একটা শিশুকে হ্যাঁ এই যে ঘরের মধ্যে রেখে পুড়িয়ে মারার, যেটা ডেইলি স্টারে আপনার এই মবক্রেসির লোকেরা করেছে, ভেতরে রেখে আগুন দেওয়া মানে তাদেরকে মধ্যযুগীয় কায়দায় হত্যা করবার যে করেছে, এইটাকে সমর্থন করেছে বাংলাদেশের একটা পত্র পত্রিকা আপনি খুঁজে পাবেন। কিন্তু আপনি কি এটা বলতে পারবেন যে মুসলমান ভেবে, বাংলাদেশি ভেবে, এমনকি ভারতীয় অহিন্দুদেরকে যে পিটিয়ে হত্যা করা হয়, কিংবা ধরুন ভারতে মুসলমানের ফ্রিজের ভিতরে গরুর মাংস পেলে তাকে ধরে এনে হত্যা করা হয়, এইটার জন্য ভারতের সকল পত্র পত্রিকাই বিরোধিতা করেছে, এটা তো আপনি বলতে পারবেন না, কারণ অনেকেই এগুলোকে সমর্থন করেছে। তাহলে আমাদের কর্তব্য হচ্ছে দৃষ্টিমান থাকা। আমরা পৃথিবীতে মানব সভ্যতার বিকাশের এই পর্যায়ে নিজেদেরকে কিভাবে বহির্বিশ্বে নিজেকে আপনার প্রতিফলিত করতে চাই, এই হিন্দুত্ববাদী ভারতের রাষ্ট্রের মতন, নাকি এখানে একটা ডেমোক্রেটিক সহনশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে
করে তুলতে চাই। আর সেইটা যদি আমরা প্রতিফলিত করতে চাই, তাহলে তো সমাজকে, তার শিক্ষা ব্যবস্থাকে, তার সাংস্কৃতিক ব্যবস্থাপনাকে একটা গণতান্ত্রিকভাবে বহু ধর্মের, বহু চিন্তার, হ্যাঁ, আপনার বিকাশের পরিসর হিসেবে বিকশিত করে ছাড়া তো আমরা বাংলাদেশের যে ঐতিহাসিক রাজনৈতিক অঙ্গীকার সেটা রাখতে পারবো না। যারা এই দেশে স্বাধীনতার জন্য যুদ্ধ করে নাই বা তাকে বিরোধিতা করেছে, সেটা তাদের সমস্যা। সেইটাকে আমাদেরকে অবশ্যই হয় তাদেরকে ভুল স্বীকার করাতে, সামাজিক রাজনৈতিকভাবে বাধ্য করাতে হবে, অথবা এই যে তরুণদের একটা বিরাট অংশ জামাত ইসলাম করে, এটা অপরাপর রাজনৈতিক দল, আপনার আমার, তাদের জন্য লজ্জার। এই তরুণরা কেন তার গায়ের মধ্যে এই কলঙ্ক নিয়ে হাঁটবে? কেন তরুণরা আপনার একটা প্রগতিশীল চিন্তায় সকল মানুষকে ভালোবাসবার আদর্শে দীক্ষিত না হয়ে একটা ধর্মবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়? সেটি শুধুমাত্র এই তরুণদের সীমাবদ্ধতা না। এখানে বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতা এসছে, যারা বড় বড় রাজনৈতিক প্রতিষ্ঠান, তারা যারা সাংস্কৃতিক কর্মী সংগঠন, এদের প্রত্যেকের এটা দায় আছে। এই তরুণদেরকে আপনি বকা দিতে পারেন, কিন্তু এই তরুণরা এরকম কলঙ্কজনক ইতিহাসের ভার বহন করবার মানসিকতা বা বুদ্ধিবৃত্তি কীভাবে অর্জন করলো? সেখানে গোটা শিক্ষা ব্যবস্থার ভয়াবহ রকমের দায় আছে। ফলে আমাদেরকে আরও নতুন করে এই পরিস্থিতি নিয়ে ভাবা দরকার, স্ট্র্যাটেজি তৈরি করা দরকার, তার জন্য নিরলস পরিশ্রম করে এগোনো দরকার। আর যে নির্বাচনের কথা বলছেন, আমরা নির্বাচিত একটা সরকারের অধীনে এই পরিসরটা যাতে পাই, হ্যাঁ, সেইটার জন্যই সংগ্রামটা করা দরকার। এরকম একটা সরকার যার হয় আপনার সন্ত্রাসবাদী টাইপের রাজনৈতিক দলগুলোর সাথে সংশ্লিষ্টতা আছে, অথবা প্রশাসনের উপর কোনো নিয়ন্ত্রণ নাই, অথবা দুটোই আছে। সে যখন নির্বাচন, তার অধীনে নির্বাচনটা কেমন হবে সেটা নিয়ে দুশ্চিন্তার অবশ্যই কারণ আছে। বাংলাদেশ একটা ভালো নির্বাচনের জন্যও এত বছর লড়াই করেছে, কিন্তু সংশ্লিষ্টরা যারা আছেন তারা যদি এটা বুঝতে পারেন যে তারা যদি একটা ভালো নির্বাচন দিতে না পারেন, কিংবা তাদের গাফিলতির জন্য যদি নির্বাচন কলঙ্কিত হয়, বা আওয়ামী লীগের আমলে নির্বাচনের মতন দেখা যায় এমন কোনো ধরনের নির্বাচন তারা ডেলিভারি করতে যান, তাদের কপালে, আমি বলে দিচ্ছি, এটা আমার তরফ হুমকি না, এটা আমার ইতিহাস বোধ থেকে বলছি, এই দেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না, তাদের কপালে খারাপই আছে। আপনি যে আকাঙ্ক্ষার কথা বললেন, আমি একটু মানে নির্বাচন হলে এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন তো এই রাজনৈতিক দলগুলোই করবে, বা সরকার মিলে ওই অভ্যুত্থানের পর থেকে সংস্কার কমিশন, ঐকমত্য করবার জন্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলোচনা, একটা জুলাই সনদ, সেই সনদ বাস্তবায়নের আদেশ এবং সেটা কি ঘিরে গণভোট, চর্চা তো কম হয়নি, কিন্তু আলটিমেট রেজাল্ট কি হলো? আপনি যদি আলাদাভাবে দলগুলোর প্র্যাকটিসের কথা, যেগুলো আপনি ফাঁকে ফাঁকে আলোচনা করছিলেন, সেগুলো বলেন, বা সব মিলিয়েও যদি দেখেন, এটা এখনো পর্যন্ত এটাকে পর্বতের মুশিক প্রসব বলা যেতে পারে। অর্থাৎ এই দীর্ঘ প্রক্রিয়াটার নামে যেই শেষ পর্যন্ত যা দাঁড়িয়েছে, এখনো পর্যন্ত ইতিমধ্যেই আমি বলবো যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানরা প্রকাশ্যে বলা শুরু করেছেন, তাদেরকে দিয়ে পরিশ্রম করিয়ে এখন তার অধিকাংশ ক্ষেত্রেই আপনার অধিকাংশ কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করার ক্ষেত্রেই ন্যূনতম অগ্রগতি নাই, দু একটার ক্ষেত্রে আছে। সেই হিসেব করলে আমরা বলবো যে সময়টা তারা কালক্ষেপণ করেছেন, বাংলাদেশের জন্য এটা ক্ষতিকর হয়েছে। আর আমি কিন্তু বলি নাই যে ওই নির্বাচিত একটা সরকার এলে আমাদের যে রাজনৈতিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা দরকার সেটা কায়েম হবে। সেইটা কায়েম করবার যে একটা পরিস্থিতি তুলনামূলকভাবে বেটার হবে বলে আমরা আশা করি। কারণ এখন সরকার দেখছে, জানছে যে কারা কারা এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত, তাদের সংশ্লিষ্টতার কারণে যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তখন হয়তো নিবে। আপনি লক্ষ্য করুন, পরিষ্কার 2-3টা প্রতিষ্ঠানকে আপনার এই যে মবক্রেসি দিয়ে আক্রান্ত হওয়ার আগে, একদিন আগে, কোনোটা 2 দিন আগে, প্রকাশ্যে সামাজিক গণমাধ্যমে
ঘোষণা দেখেছে যে এইগুলোকে ধ্বংস করতে হবে বলেছে। সেগুলো ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু যারা এগুলো বলেছে তারা তাদের তবিয়ত এখনো বহাল আছে, তারা গ্রেফতার হয় নাই। তাহলে তাদের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতার প্রশ্ন নিয়ে তো কোনো আপনার বিতর্ক থাকতে পারে না। এইরকম একটা বাংলাদেশ তো আপনি নিজেই শুরুতে বলেছিলেন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকারের কাছ থেকে আশা করা যায় না, কিন্তু তারা করছে। এটা তাদের টোটাল ফেলিওর এবং গণঅভ্যুত্থানের চেতনার প্রতি তাদের অঙ্গীকারহীনতারই প্রকাশ। ফলে এদের থেকে একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মুক্তি দরকার। কিন্তু মানুষ তো বারবার কারো না কারো উপরে আশা রাখছে, এবং যেখানে আশা রাখছে সেখানে গিয়ে হতাশ হতে হচ্ছে না। সে কারণে আপনি আপনার এফার্টসগুলি আপনি বাদ দিতে পারবেন না, এটা এগিয়ে যায়। একটা কথা মনে রাখেন, বাংলাদেশ 5ই অগাস্টের পূর্ববর্তী রাজনৈতিক ব্যবস্থা নেয় কোনোদিন ফেরত যাবে না। এটা বড় বড় গণ অভ্যুত্থানের একটা আপনার স্পিরিচুয়াল চাপ থাকে। বিএনপি নেতৃত্ব যদি এটা না বোঝে বিপদে পড়বে। ধরেন 5ই অগাস্টের পূর্ববর্তী জায়গায় ফেরত যাবে না, এ কথা যেমন ঠিক, বা আমরা হয়তো চাইওনি বলবো গত পরিস্থিতি, কিন্তু ওইভাবে সরকার চালাতে পারবে না। কিন্তু আমরা যা দেখলাম তা কি খুব সন্তোষজনক, বা তার চাইতে খুব উন্নত কিছু? অনেকে তো মনে করেন যে এক অন্ধকার থেকে আরেক অন্ধকারে নিয়ে যাবার চেষ্টা হচ্ছে, এবং সেখানে একটা সমাজে যদি মানে অন্ধকার একটা ঘর থেকে আরেকটা অন্ধকার ঘরে নিয়ে যাবারই চেষ্টা হচ্ছে, এর বাইরে কিছু হয়েছে বলে তো কেউ মনে করেন না। করেন না তাদের। কিন্তু আপনি যদি আরেকটু দূরে দেখেন, হ্যাঁ, তাহলে দেখতে পাবেন আপনি যে কতগুলি যেই পদ্ধতিতে পুলিশ যেভাবে নিপীড়ন করতে, এখন তো করে না। এখন কিংবা মিলিটারি ইন্টেলিজেন্স যেইভাবে ভোগাইতো সেগুলো এখন ভোগায় না। এই অর্থে যে তারা দুর্বল হয়েছে, কিন্তু তার বিকল্প তো অন্য জিনিস আছে। হ্যাঁ, এখন এই যে তারা যে দুর্বল হয়েছে এটা সুখবর না। আমরা চাইতাম বা কাঙ্ক্ষিত হচ্ছে তারা সবলই থাকুক, আইনের মধ্যে অপারেট করুক। তো আমরা চাইবো তাদের এই দুর্বলতাটা না। কিন্তু এই মুহূর্তে অনেকগুলো ঘটনাই বাংলাদেশে ঘটে না যেগুলো আওয়ামী লীগ আমলে ঘটতো। কিছু কিছু ইতিবাচক পরিবর্তন নিশ্চয়ই আছে, সেগুলোকে আপনার প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে নিয়ে আসা গুরুত্বপূর্ণ, এবং যারা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে তাদেরকে অ্যাকাউন্টেবল রাখার প্রক্রিয়াটা চালু রাখা দরকার। আপনি এখানে তো একটা বলশেভিক পার্টির মধ্য দিয়ে কিংবা ধরুন কোনো ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে এখানে কোনো বৈপ্লবিক পরিবর্তন কোনো হয় নাই, সেটা যেই পন্থার অধীনেই হোক না কেন। যখন এই যে মধ্যপন্থীর আকাঙ্ক্ষার আলোকে এই ধরনের পরিবর্তন ঘটে, সেগুলো বিবর্তনের মধ্য দিয়ে তৈরি হয়, বিকশিত হয়। সেই বিবর্তন প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা যদি পুরো সিভিল সমাজ তার দায়িত্ব পালন করে, মিডিয়া যদি দায়িত্ব পালন করে সরকারকে অ্যাকাউন্টেবল রাখার, সেগুলোরও যে খুব লক্ষণ খুব পরিষ্কার তা নয়। আমি আগে আপনিও বলেছেন, আমিও বলেছি। কারণ বিএনপিকে তেল দেওয়া শুরু হয়েছে, সেটাও পত্রপত্রিকার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। তো এখন এক ইনকনসিস্টেন্সি থেকে আরেক ইনকনসিস্টেন্সিতে যায়, এইটাও উৎক্রমণকালেরই লক্ষণ। আমরা আশা করব সংঘবদ্ধভাবে গণতান্ত্রিক ফোর্সেসগুলি নিজেদের ব্যাপারে আপনার সচেতন হবে, এবং ঠিক গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের মধ্যে প্রতিষ্ঠানগুলো কীভাবে কাজ করতে হয়, সেগুলো নিয়ে যদি আপনার এগোয়, তাহলে আগামী দিনের নির্বাচিত সরকার হুট করেই স্বৈরতান্ত্রিক সরকার হয়ে উঠতে পারবে না। অনেক অনেক ধন্যবাদ মিস্টার নুরুল কবির। দর্শক, কথা বলছিলেন নিউজ সম্পাদক নুরুল কবির। এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণটা শান্তিপূর্ণ হোক, আমরা সবাই সেটা চাই, এবং বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াক। তার চেয়ে তো বড় কথা দেশের জনগণ যেন সেটা অনুভব করতে পারে, সেরকম একটা বাংলাদেশ যেখানে আইনের শাসন থাকবে, স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, মানুষের অধিকার ক্ষুণ্ণ করা হবে না, এবং একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। সেরকম সমাজ নির্মাণের জন্য মিস্টার নুরুল কবির বলছিলেন যে এই কাজটা অব্যাহতভাবে, বা এই প্রেশারটা, এই চাপটা অব্যাহতভাবে, এফোর্টটা অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে, এবং এগুলো একদিনে
এক মাসে, এক বছরে বা কয়েক বছরে এইসব সমস্যার সমাধান হয়। এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং অব্যাহতভাবে এই প্রক্রিয়াটা চালু রাখতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।